বাবা, সকাল থেকে যেভাবে আকাশ ভেঙে জল নামা শুরু হয়েছে তাতে আজকে মাঠে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ালো। তুমি জামা কাপড় ছেড়ে ঘরের ভেতরে এসে শান্ত হয়ে বসো গো। আজকে যদি আমি সারা দিন মাঠে গিয়ে কাজ না করি তবে এই সপ্তাহের খরচের হিসেবে বেশি বড় টান পড়ে যাবে। তুমি কাজের জন্য এত বেশি চিন্তা করো না তো। গোপাল বাবা রান্নাঘর থেকে তোমাদের দুজনকে খুব চিন্তিত দেখাচ্ছে। মা, আমি আসলে ভাবছিলাম এই মেঘলা দিনে ঘরে অলস হয়ে বসে থাকলে আমাদের অলক্ষীর মতো দিন পার করতে হবে। জীবনে শুধু একটানা কাজ করাই শেষ কথা নয় গোপাল, এমন দিনে পরিবারের সাথে একসাথে থাকাটাও অনেক বড় বিষয়। তোমার বাবা একদম খাঁটি কথা বলেছেন। বহু বছর পর আজ আমরা ঘরের সবাই পুরো একটা দিন একসাথে কাটানোর সুযোগ পেলাম। আপনি যখন মায়ের সাথে সুর মিলিয়ে এত সুন্দর করে বলছেন বাবা, তখন আমি আজকে আর মাঠে যাওয়া জেদ করব না। এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। তোমরা দুজনে বসো, আমি রান্নাঘরের দিক দিয়ে আজকের দুপুরের ব্যবস্থাটা একটু দেখি। সরলা, আজকে যখন বাইরে এত সুন্দর বৃষ্টির শব্দ হচ্ছে তখন দুপুরের খাবারে ভালো কোনো আয়োজন রাখলে বেশ হয়। মা, আমি হাঁড়িটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এবার চাল ডাল বের করে দিলে ভালো হতো। মাধবী, আজ যখন চারপাশের বাতাস এত ঠান্ডা, তখন দুপুরে খাবারের জন্য আমরা এক হাঁড়ি গরম খিচুড়ি রাঁধতে পারি। আপনি আমার মনের কথাটি একদম ধরে ফেলেছেন মা। এমন দিনে গরম খিচুড়ির চেয়ে ভালো খাবার আর কিছু হতেই পারে না। চাল আর ডাল মিলে সমপরিমাণ মেপে নিয়ে ধুয়ে নাও মাধবী। আমি এই ফাঁকে আনাজগুলো একটু ভালো করে কেটে গুছিয়ে ফেলি। মা, উনুনের পাশে বসলেই আমার গত বছরের বর্ষার দিনের এক মজার কথা মনে পড়ে যায়। কোন কথা বলছো মাধবী? আমার তো বুড়ো মানুষ, সব কথা মনে রাখতে পারি না। ওই যে বিয়ের পর প্রথম যখন এই ঘরে এলাম তখন জল আনতে গিয়ে পিছলে আমি ধপাস করে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। তখন তো তুমি লজ্জায় লাল হয়ে সারাটা দিন আমাদের সামনে আর আসতেই চাইলে না। হ্যাঁ, তখন নিজে এসে আমাকে বুকে টেনে নিয়েছিলেন আপনি মা। সেদিনের কথা আমি জীবনেও কোনোদিন ভুলবো না। ঘরের বউ তো আসলে নিজের মেয়ের মতোই হয় মাধবী। চলো এবার কড়াইয়ের তেলটা একটু ভালো করে গরম করে নি। তুলসী, তুমি অনেকক্ষণ ধরে এই জানালার ধারে একলা দাঁড়িয়ে বাইরে জমে থাকা জলের দিকে এত কি দেখছো? দাদা, তুমি ওদিকের উঠানের কোণটা একবার তাকিয়ে দেখো, জল জমে কেমন ছোট একটা খালের মতো তৈরি হয়েছে। হ্যাঁ, জল তো বেশ ভালোই জমেছে তুলসী। তা সেটা দেখে তোমার মনের ভেতর আবার কোনো নতুন বুদ্ধি খেলছে নাকি? আমার ইচ্ছে করছে জমে থাকা জলের স্রোতে নিজের হাত দিয়ে তৈরি করে কাগজের নৌকা ভাসাই। নৌকা ভাসানোর জন্য এত অস্থির হতে হবে না তুলসী, তুমি একটু বসো, আমি ঘরের পুরনো খাতা থেকে পাতা আনছি। তুমি কি আমাকে সেই আগের বারের মতো রঙিন আর চমৎকার দেখতে বড় বড় কাগজের নৌকা বানিয়ে দেবে? হ্যাঁ দেব, তুমি এই বারান্দায় শুকনো জায়গায় এসে শান্ত হয়ে বসো, আমি কাঁচি আর কাগজ নিয়ে এক্ষুনি আসছি। আরে বিমল বাবাজি, এই তুমুল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তুমি আমাদের এই ঘরে হঠাৎ কি মনে করে এলে? কাকা, ঘরের ভেতর একা একা বসে থাকতে আজ একদম ভালো লাগছে না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে যাই। তুমি খুব ভালো করেছো বাবা। এই মেঘলা দিনে তোমার মতো একজন প্রতিবেশী পাশে এসে বসলে সময়টা বেশ ভালো কাটে। আপনার বারান্দায় বসার পর আমার নিজের ওই শৈশবের সেই পুরনো দিনের অনেক খামখেয়ালি স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে কাকা। তখনকার দিনে বর্ষার রূপটাই আলাদা ছিল বিমল। আমরা সবাই দল বেঁধে গ্রামের কাদামাখা মাঠে ফুটবল খেলতে ছুটতাম। হ্যাঁ কাকা, আর মাঠ থেকে ফেরার পথে পুকুরের ঠান্ডা জলে ডুব দিয়ে বাড়ি ফিরে মায়ের হাতের বকুনি খাওয়া ছিল রোজকারের নিয়ম। এখনকার ছেলেমেয়েরা তো আর সেসব আনন্দের খোঁজ পায় না বাবা, তারা শুধু ঘরের কোণে বসে অলসভাবে সময় কাটায়। আপনি একদম সত্যি কথা বলেছেন কাকা, তবে আজ আপনার ঘরে এসে এক অদ্ভুত রকমের পারিবারিক শান্তি খুঁজে পাচ্ছি। আমাদের এই ছোট সংসারে যা কিছু আনন্দ হোক না কেন, তা আমরা চারিপাশে সবাইকে নিয়ে ভাগ করে নিতেই ভালোবাসি। গোপাল ভাই কোথায় কাকা? ওকে তো সকাল থেকে বাইরের ওই চেনা রাস্তায় বা কাজের মাঠে একবারও দেখতে পেলাম না। বিমল ভাই, এই ঘরের মেঝেতে একটু বসুন, আমি রান্নাঘর থেকে সবার জন্য চা নিয়ে আসছি। চা তো অবশ্যই খাবো মাধবী দিদি,
তবে তার আগে আমাদের এই ছোট্ট তুলসী মা নিজের হাতে কি তৈরি করেছে তা একটু দেখি। বিমল ভাই, তুমি আমার এই নতুন নৌকাগুলোর দিকে তাকিয়ে দেখো, এগুলো সব আমি আর আমার দাদা মিলে বানিয়েছি। বাহ তুলসী, তোমার এই কাগজের নৌকাগুলো তো দেখতে বেশ চমৎকার হয়েছে। এত সুন্দর করে ভাঁজ করতে তোমাকে কে শেখালো? আমার গোপাল দাদা আমাকে নিজের হাত দিয়ে ধরেই সুন্দর নৌকার নিখুঁত কাজগুলো ভালো করে শিখিয়ে দিয়েছে। তুলসী সকাল থেকেই নৌকাগুলো ভাসানোর জন্য বেশি বায়না করছিল, তখন ওর মনের সব খুশি ফিরে এসেছে। বিমল ভাই, আমি কিন্তু ওদিকের উঠোনে জমে থাকা জলের মাঝে লাল নৌকাটা সবচেয়ে আগে ভাসিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, ওর আনন্দের চোটে আজ আমাদের পুরো উঠোনটাই যেন কাগজের ছোট নৌকার একটা মেলায় পরিণত হয়েছে। তুমি তাহলে ঝটপট আরো কয়েকটা ভালো নৌকা বানিয়ে ফেলো, আমি ওদিকের বারান্দায় গিয়ে কাকার সাথে বসছি। আরে শান্তি দিদি, এই দুর্যোগের দিনে কাদা রাস্তা পেরিয়ে তুমি আবার আমাদের রান্নাঘরে কেন কষ্ট করে আসতে গেলে? সরলা, ঘরের ভেতর একলা বসে থাকতে একঘেয়ে লাগছে বোন, তাই ভাবলাম তোমাদের একটু খোঁজ খবর নিয়ে আসি। পিসিমা, আপনি খুব ভালো সময় এসেছেন। এই পিঁড়িটায় বসুন, মা আজ উনুনে গরম গরম খিচুড়ি রান্নার আয়োজন করেছেন। খিচুড়ির এই সুন্দর সুবাস তো বাইরে থেকেই আমার নাকে আসছিল মা। এমন মেঘলা দিনে এই রান্নার কোনো তুলনাই হয় না। তুমি ঠিকই বলেছ দিদি, বহু বছর আগে আমরা যখন বড় যৌথ পরিবারে ছিলাম তখন এমন দিনে বড় হাঁড়িতে রান্না হতো। আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়লে তখন ঘরের সব মানুষ এক সারিতে বসে তৃপ্তিতে খেত। পিসিমা, তখন দিনের সেই রান্নার স্বাদ আর মানুষের ভেতরের মিলনের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। মাধবী মা, সংসারে যদি সবার মনের ভেতর এমন গভীর মিল আর ভালোবাসা থাকে তবে সাধারণ খাবারও অমৃতের মতো লাগে। তোমার এই ঘরের প্রতিটা মানুষের ব্যবহার মধুর, সরলা, এই আন্তরিকতার টানেই তো আমি বারবার আসি। পিসিমা, আপনি আজ দুপুরের এই গরম খিচুড়ি আমাদের ঘরে না খেয়ে কিন্তু কোনোভাবে নিজের বাড়িতে ফিরতে পারবেন না। কাকা, এই রিমঝিম বৃষ্টির শব্দ শুনলে গ্রামের চারপাশের মাঠ ঘাট কেমন একদম শান্ত আর নতুন সবুজ রূপ নিয়ে নেয়। তুমি ঠিকই লক্ষ্য করেছো বিমল বাবা, আমাদের এই গ্রামের মানুষ বর্ষাকে শুধু কষ্টের নয়, আনন্দের ঋতু হিসেবেও দেখে। কিন্তু বাবা, এই বৃষ্টির জন্য যখন চাষের কাজ আটকে যায় তখন কি কৃষকদের মনে বেশ বড় দুশ্চিন্তা জন্ম নেয় না? দুশ্চিন্তা তো আসেই গোপাল, তবে বৃষ্টির জল না পেলে যে আমাদের এই মাঠের ফসল কোনো দিনই বড় হতে পারবে না। কাকা একদম খাঁটি কথা বলেছেন গোপাল ভাই। এই জলের ওপর ভিত্তি করেই তো আমাদের পুরো বছরের অন্নের সংস্থান তৈরি হয়। বাবার কথা শুনে আমি আজকে বুঝতে পারলাম যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পেছনে ভালো দিকটাও আমাদের চিনে নেওয়া উচিত। আমার শৈশবের কথা মনে পড়ে গোপাল, তখন আমরা বৃষ্টির দিনে মাঠের ভেজা কাদা গায়ে মেখে মনের আনন্দে গান গাইতাম। আপনার সেই সময়ের সুন্দর দিনগুলোর গল্প শুনলে আমার মনের ভেতরের সব ক্লান্তি আর আফসোস এক নিমেষে দূর হয়ে যায়। হরিপদ কাকার মুখের এই অভিজ্ঞতার কথাগুলো আমাদের মতো যুবকদের জন্য পথ চলার বড় এক অনুপ্রেরণা ও শক্তি। তোমরা একসাথে মিলেমিশে মাটিতে কাজ করো বাবা, তবেই দেখবে যে কোনো কঠিন সময়ে খুব সহজে পার হয়ে গেছে। পিসিমা, আপনি ওদিকের বারান্দা থেকে নেমে এইদিকে আসুন না, দেখুন আমার নৌকাগুলো জলের স্রোতে কেমন ভাসছে। তুলসী মা, তুমি তো দেখছি জলের ওপর সাদা আর লাল কাগজের নৌকার এক মেলা বসিয়ে দিয়েছো বোন। এই বড় নৌকাটা আমার গোপাল দাদা বানিয়ে দিয়েছে পিসিমা, আর এই ছোট দুটো আমি নিজের হাতে তৈরি করেছি। বাহ, তোমার হাতের তৈরি নৌকাগুলো তো জলের ওপর খুব চমৎকার আর ভারসাম্য রেখে সামনের দিকে এগোচ্ছে। পিসিমা, তুমি যখন আমার মতো ছোট ছিলে তখনও কি এমন বর্ষার দিনে উঠোনের জলে কাগজের নৌকা ভাসাতে? হ্যাঁ রে মা, তখন আমাদের কোনো খেলনা ছিল না। এই খাতার পাতা ছিঁড়ে নৌকা বানিয়ে আমরা আনন্দে মেতে থাকতাম। তাহলে তো পিসিমা তোমার ছোটবেলার দিনে আনন্দের সাথে আমাদের আজকের এই খুশির মিল একদম একরকম। একদম রে মা,
মানুষের বয়স বাড়লেও শৈশবের এই নিষ্পাপ আনন্দের স্মৃতিগুলো মনের ভেতর আজীবন থাকে। পিসিমা, এই দেখো আমার লাল নৌকাটা ওদিকের বড় ঘাসের গোড়ায় গিয়ে কেমন সুন্দরভাবে আটকে গেছে। ওটাকে ওখানেই থাকতে দে মা। চলো এবার ঘরের ভেতর যাই, তোমার মা ওদিক থেকে বোধহয় আমাদেরকে ডাকছেন। মাধবী, উনুন থেকে খিচুড়ির হাঁড়িটা সাবধানে আনো মা, হাত যেন কোনোভাবে না পড়ে। আপনি একদম ভাববেন না মা, আমি কাপড়ের কোণ দিয়ে হাঁড়ির কান দুটো শক্ত করে ধরে বেজেতে নামিয়েছি। সরলা, রান্নাঘর থেকে গরম খাবারের যে সুবাস বের হচ্ছে তাতেই আমার ভেতরের খিদেটা অনেকখানি বেড়ে গেল। আজকের এই সাধারণ আয়োজনও আমাদের কাছে এক বড় উৎসবের মতো মনে হচ্ছে। সবাই কতদিন পর এসেছে। তুমি ঠিকই বলেছ সরলা, পরিবারের সবাই যখন এভাবে এক মনে এক ছাদের নিচে থাকে তখন ঘর আনন্দে ভরে যায়। বাবা, আমি আপনার থালায় এই ধোঁয়া ওঠা খিচুড়ি আলু ভাজা দিলাম, দেখুন তো সব ঠিক আছে নাকি? মা মাধবী, তোমার হাতের এই পরিবেশনের মাঝেই তো আসল স্বাদ লুকিয়ে আছে, এটার কোনো বিকল্প কোথাও মিলবে না। গোপাল আর বিমলকে ওদিকের বারান্দা থেকে ডেকে নাও মাধবী, খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমি এখনই ওদের ডেকে আনছি। তুলসী আর পিসিমাও হাত মুখ ধুয়ে ওদিকে জলের কল থেকে এই ঘরে চলে আসছেন। হ্যাঁ, সবাই একসাথে বসে পড়ুক। এই বর্ষার দিনে একসাথে খাওয়ার চেয়ে সুখের বিষয় আর কিচ্ছু হতে পারে না। বিমল ভাই, তুমি একটু তাকিয়ে দেখো, আমার পাতের এই আলু ভাজার টুকরোটা তোমার থেকে অনেক বড়। তুলসী, আলু ভাজা বড় পেলেই কিন্তু জেতা যায় না। আসল বিচার হবে কার কাগজের নৌকাটা জলের স্রোতে সবচেয়ে বেশি সময় ভাসলো। বিমল ভাই, ও কিন্তু আজকে সকাল থেকে নিজের তৈরি নৌকাগুলো নিয়ে উঠোনে এক বড় প্রতিযোগিতার আয়োজন করেছিল। হ্যাঁ বিমল ভাই, আমার লাল নৌকাটা কিন্তু ওদিকের সব ঘাসের বাধা পেরিয়ে একেবারে সীমানার শেষ প্রান্তে চলে গিয়েছিল। আমি তো মনে মনে ভেবেছিলাম যে আমার দেওয়া সেই 4 কোনা কাগজের বড় নৌকাটাই আজ এই খেলায় প্রথম স্থান পাবে। তোমাদের দুজনের এই সুন্দর প্রতিযোগিতার কথা শুনে আমার নিজেরও মাঠের কাজের সব চিন্তা দূর হয়ে গেল রে তুলসী। দাদা, তুমি যখন কাল আবার নতুন খাতা আনবে তখন আমাকে আরো কয়েকটা অন্য রঙের কাগজ এনে দেবে তো? হ্যাঁ দেব, তুমি আগে এই গরম খিচুড়িটুকু নিজের মুখে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো চটপট শেষ করে ফেলো দেখি। আমি এই চামচ দিয়ে এখনই খাওয়া শুরু করে দিচ্ছি বিমল ভাই, দেখো তোমাদের চেয়ে আমি কত আগে শেষ করতে পারি। শান্তি দেবী, এই ঠান্ডা বর্ষার দিনে সরলার হাতের গরম রান্নার স্বাদটা আজকে সত্যি অন্য সব দিনের চেয়ে আলাদা লাগছে। হরিপদ ভাই, আসল স্বাদ তো শুধু মশলায় থাকে না, এই যে পরিবারের সবাই একসাথে খাচ্ছে এটার মাঝেই অমৃত থাকে। দিদি, তুমি তো আমাদের এই ঘরের নিজের মানুষের মতোই, তাই তোমার মুখের প্রশংসা শুনলে শান্ত হয় মন। আমি তো তোমাদের এই ঘরের সবার ভেতরের গভীর মিল আর ভালোবাসা দেখে এই উঠোনেই আসি। সংসারের এই একতার জোরটাই হলো আসল মূলধন দিদি। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, কিন্তু এই একতা সব সময় থেকে যায়। দিদি, তোমার পাতে কি আরেকটু গরম খিচুড়ি দেব? উনুনের হাঁড়িতে কিন্তু এখনো অনেক বেশি খাবার আছে। আর লাগবে না, আমার এই বুড়ো বয়সে বেশি খাওয়া ঠিক না, পেট ভরে গেছে। আমাদের এই ছোট সংসারে যা কিছুই আয়োজন হোক না কেন, তা চারপাশের সবাইকে নিয়ে ভাগ করবার মাঝেই আসল তৃপ্তি। দিদি, খাওয়া শেষ করে তুমি কিন্তু বারান্দায় গিয়ে একটু জিরিয়ে নেবে, এই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরবে না এখন। হ্যাঁ বোন, আমি আজ সারাদিন তোমাদের এই ঘরেই থাকবো। গোপাল আর তুলসীর এই হাসির গল্প দেখতে ভালো লাগে। শোনো, সকাল থেকে ঘরের ভেতর ঘটে যাওয়া এই ছোট ছোট আনন্দগুলো দেখে আজ আমার মনটা খুব ভালো লাগছে। মাধবী, আমিও আজকে মনে মনে ভাবছিলাম যে সকালের বৃষ্টির কারণে মাঠে না যেতে পারলেও দিনটা কিন্তু বৃথা গেল না। হ্যাঁ, প্রতিদিন তো তুমি কাজের চিন্তায় ব্যস্ত থাকো, আজ পরিবারের সবার সঙ্গে কাটানোর সময়টা কত মূল্যবান বলো তো। তোমার কথাই একদম খাঁটি সত্য কথা। বাবা মায়ের মুখের এই তৃপ্তির হাসি দেখলে মনে হয় জীবনের সব কষ্ট সার্থক হয়ে গেছে। আর আমাদের তুলসী তো আজ বিমল ভাই আর শান্তি পিসিমাকে পেয়ে আনন্দে পুরো বাড়ি মাথায় করে রেখেছে। ছোট বোন আমার, ও
ওর এই নিষ্পাপ চঞ্চলতা আছে বলেই তো আমাদের এই ঘরটা সব সময় খুশিতে মেতে থাকে। আচ্ছা, বাইরের এই টিপটিপ বৃষ্টিটা কি আজ সন্ধ্যার আগে কোনোভাবে থামানোর লক্ষণ হচ্ছে না? আকাশ দেখে তো মনে হচ্ছে মেঘের এই খেলা আজকে সারা রাত ধরেই চলবে। বাতাসও কেমন চমৎকার ঠান্ডা হয়ে এসেছে। বাতাস ঠান্ডা হলেই ভালো হবে। আমি বরং ঘরের ভেতরে আলনা থেকে বাবার জন্য একটা শুকনো চাদর বের করে রাখি। হ্যাঁ, রাখো। তুলসীমা, অনেক বছর ধরে এই বাক্সের ভেতর আমাদের এই পুরনো হারমোনিয়ামটা একলা ধুলো মেখে পড়েছিল রে। বাবা, তুমি কি সুন্দর কাঠের জিনিসটা আজ আমাদের সবাইকে একটা ভালো বর্ষার গান গেয়ে শোনাবে? কাকা, আমিও অনেক দিন ধরে আপনার মুখের সেই পুরনো দিনের মেঘমল্লার রাগের গান শোনার জন্য মনে মনে আশা করে আছি। আমার গলা তো এখন বুড়ো বয়সে ভেঙে গেছে বিমল বাবা, তাও তোমরা যখন এত করে বলছো তখন একটু চেষ্টা করি। বাবা, তুমি যখন এই সাদা আর কালো চাবিগুলো হাত দিয়ে চাপছো, তখন কি সুন্দর একটা মিষ্টি সুর চারদিকে ছড়াচ্ছে। কাকার হাতের এই আঙুলের নিখুঁত কাজ দেখে বোঝাই যাচ্ছে যে ছোটবেলায় উনি এই সঙ্গীতে কত বড় ওস্তাদ ছিলেন। সঙ্গীত হলো মনের ভেতরের ভক্তি আর সাধনার জিনিস বিমল। এ বৃষ্টির শব্দে সুর মেলালে মনটা একেবারে শান্ত হয়ে যায়। বাবা, তোমার এই সুন্দর গানের কথাগুলো শুনে আমার নিজেরও কেমন হারমোনিয়াম বাজানোর শেখার ইচ্ছে হচ্ছে। তোমরা যদি এই গানের ভেতরের আসল ভাবটা নিজের মনে ধরে রাখতে পারো, তবেই আমার এই গান গাওয়া সার্থক হবে। বৌদি, তুমি ওদিকে লেবু গাছের ডালটার দিকে একবার তাকিয়ে দেখো, ওখানে কত সুন্দর সাদা ফুল ফুটে রয়েছে। হ্যাঁ তুলসী, বৃষ্টির জল পেয়ে বাগানের প্রতিটা গাছ কেমন সতেজ রূপ নিয়েছে আর হাসছে। মাধবী মা, এই ভেজা মাটিতে সাবধানে পা ফেলো, চারপাশটা পিছল হয়ে রয়েছে, পড়ে গেলে চোট পাবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি তুলসীর হাতটা শক্ত করে ধরে আছি, ওর কোনোভাবেই পড়ে যাবে না। ভাবি, আমি ফুটে থাকা গন্ধরাজ ফুলগুলো একটা একটা করে তুলে নিয়ে নিজের হাতে সুন্দর তোড়া বানাবো। তোড়া বানাতে আমি তোমাকে একটু সাহায্য করছি তুলসী। এই নাও, নিচের ডাল থেকে দুটো ভালো ফুল পেড়ে দিলাম। মা, এই দেখো, আমি নিজের হাত দিয়ে কত কষ্ট করে এই সুন্দর ফুলের তোড়াটা শুধুমাত্র তোমার জন্য বানিয়ে এনেছি। আমার লক্ষ্মী মেয়ের দেওয়া এই ছোট্ট উপহারটা দেখে আমার এই বৃদ্ধ মনটা অনেক শান্তি পেল। তুলসী, আজ সকাল থেকে সবার মনে আনন্দ দেওয়ার জন্য কত রকমের সুন্দর আর মিষ্টি কাজ করে চলেছে দেখুন মা। ঘরের মেয়েরা যদি এমন মায়াবী আর চঞ্চল স্বভাবের হয়, তবে সংসারের কোনো কোণেই কোনোদিনও দুঃখ থাকতে পারে না। শান্তি দিদি, সারাদিনের এই ঝুমঝুম বৃষ্টির পর বিকেলের এই শান্ত বাতাসটা গায়ে লাগলে আরাম বোধ হয়। বাবা, মাঠের কাজের জন্য সকালের দিকে মনে যে দুশ্চিন্তা ছিল, এখন কিন্তু তার একটুও অবশেষ আমার মনে নেই। তোমাদের এই উঠোনে কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আজ সারাদিন তোমাদের সাথে থেকে আমার আয়ু বেড়ে গেল। ঠিকই বলেছে গোপাল, মানুষের জীবনের আসল সুখ তো শুধু একা একা বেঁচে থাকা নয়, চারপাশের সবার সাথে সুখ ভাগ করায়। আজকে সকালের কাগজে নৌকা থেকে শুরু করে দুপুরের খিচুড়ি আর বিকেলের গান, প্রতিটা ঘটনাই আমার মনে আজীবন থেকে যাবে। আজকের এই সুন্দর দিনটি আমার নিজের একলা ঘরের অনেক পুরনো আর ধূসর স্মৃতিকে আবার নতুন করে উজ্জ্বল করে দিল ভাই। আমাদের এই ছোট্ট সংসারের দরজা তোমার জন্য সব সময় খোলা দিদি। তুমি যখনই আসবে তখনই এ ঘর আপন আলোয় ভরে উঠবে। সরলা, এই যে বাইরে রাতের বেলায় আবার রিমঝিম শব্দে বৃষ্টির জল পড়ছে, এটা শুনলে মনের ভেতরে সব অশান্তি কেমন দূর হয়ে যায়। হ্যাঁ, ঘরের প্রতিটা মানুষ যখন শান্তিতে পেট ভরে হাসি মুখে ঘুমোতে যায়, তখন বাইরের এই দুর্যোগ আর ভয় দেখাতে পারে না। বাবা, আজকে আমাদের এই পুরো পরিবারের ভেতরের এই গভীর মিলের মূলে রয়েছে আপনাদের দেখানো সেই সততা আর ত্যাগের খাঁটি আদর্শ। এই সংসারে কোনো বড় আয়োজন ছাড়াই যে একটা সাধারণ দিনকে কত সুন্দর করা যায়, তা আজকে আমরা সবাই মিলে খুব ভালো করে উপলব্ধি করলাম। আমি তো সব সময় গোপালকে বলি, ঘরের মানুষেরা যদি এক থাকে তবে লোহার মতো শক্ত বাঁধনও কেউ ভাঙতে পারে না।
আপনি একদম নিশ্চিন্ত থাকুন মা। আমি আর মাধবী মিলে এই ঘরের সুন্দর নিয়ম আর একতার বাঁধন কোনো দিনও নষ্ট হতে দেব না। তোমরাই তো এ সংসারের আগামীর আলো বাবা। তোমাদের এই গভীর মিল দেখে আমার আর কোনো নতুন চাওয়া বাকি নেই। রাত অনেক গভীর হলো, এবার লণ্ঠনের আলোটা একটু কমিয়ে দিয়ে আমাদের যার যার ঘরে গিয়ে শান্ত মনে বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ মা, তুমি বাবাকে নিয়ে ঘরের ভেতরে চলো। আমি বারান্দায় এই কাঠের ভারী দরজাটা ভালো করে খিল দিয়ে আটকে আসছি। মঙ্গল হোক তোমাদের। এ ঘরের প্রতিটি কোণে যেন সব সময় এমন গভীর ভালোবাসার পবিত্র আলো চিরকাল একভাবে জ্বলতে থাকে। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে তুলসী কি ভাসানোর কথা বলেছিল? এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।